যদি কমপ্লিকেট ডেঙ্গু হয়, একটা প্রিয়ালিফিউশন হয়, একটা অ্যাসাইটিস হয়, বা এই ধরনের হেমাটোক্রিট বেড়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে রেফার করতে হবে। এখন হলো একটা ডেঙ্গু পেশেন্টকে আপনি কখন বাসায় চিকিৎসা দিতে পারবেন? আপনি দেখলেন তার প্লেটলেট কাউন্ট কম, সিবিসি যে ডাব্লিউবিসি একটু কম, বাট পেশেন্টের হেমাটোক্রিট ভালো, পেশেন্টের অ্যাপেটাইট ভালো, পেশেন্টের পালস, ব্লাড প্রেশার ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। কারণ যখনই একটা পেশেন্টের হাইপোভলিমিয়া হবে, তখন তার ব্লাড প্রেশার কমে যাবে, পেশেন্টের পালস বেড়ে যাবে। তো যখন দেখলেন যে একটা বাচ্চা খাওয়া দাওয়া ঠিক আছে, পেশেন্টের ডেঙ্গু পজিটিভ, তার প্লেটলেট কাউন্টও কম, বাট পেশেন্টের খাওয়া দাওয়া ঠিক আছে, ব্লাড পালস প্রেশার, পালস ব্লাড প্রেশার নর্মাল, সেই ক্ষেত্রে এই বাচ্চাটা বাসায় থাকতে পারবে। তাকে বেশি করে ফ্লুইড, ফল, খাবার এগুলো আপনি দেন এবং ফলো আপে রাখেন। কিন্তু কখন আপনি একটা পেশেন্টকে রেফার করবেন, হসপিটালাইজেশন করবেন? যখন একটা পেশেন্টের পালস বেড়ে গেছে, ব্লাড প্রেশার কমে গেছে, পেশেন্টটা বেশি সিক মনে হচ্ছে, তার অ্যাবডোমিনাল পেইন আছে, ইউরিনারি আউটপুট কমে গেছে, আর লেফট প্যারামিটারের মধ্যে তার হেমাটোক্রিট বেড়ে গেছে, তার এসজিবিটি ক্রিয়েটিন এগুলো অল্টারড হয়ে গেছে, দেন ডিফিউশন আছে, ascites আছে, you should refer the patient. You should refer the patient for hospitalization. And this is the dengue fever. Next আমাদের my child has red and black spot in the body. একটা বাচ্চা আসছে, এসে বললো যে তার গায়ে লাল লাল দাগ আছে এবং কালো কালো স্পট আছে। এটুক নিয়ে সে আসছে। এখন আপনি দেখবেন তার ফিভার আছে কিনা, তার আদার কোনো প্রবলেম আছে কিনা। এই ধরনের রাট এবং কালো স্পট থাকলে এটাকে আপনার গুরুত্ব দিতে হবে। কি হইতে পারে আপনার চিন্তা করে বলেন। একটা হইতে পারে পারপিউরা, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, আইটিপি, আইটিপি হইতে পারে, এইচএসপি হইতে পারে, অ্যানোস্কোলিন পারপিউরা হতে পারে। এবং এই ধরনের কালো স্পট পেশেন্টের ভাগ্য খারাপ হলে লিউকেমিয়া হতে পারে, অ্যাপ্লাস্টিক এনিমিয়া হতে পারে, ইভেন মেনিঙ্গোকাল সেপ্টিসিমিয়া হতে পারে, মেনিঙ্গোকাল মেনিনজাইটিস যেটা, সেটাতে এই ধরনের স্পট থাকতে পারে। সুতরাং আপনাকে বিচক্ষণতার সাথে হিস্ট্রি নিয়ে ভালো করে দেখে সিদ্ধান্ত নিতে হবে হোয়াট কুড বি দ্য ডায়াগনোসিস। আপনি দেখলেন একটা বাচ্চা প্লেফুল, মা বলতেছে এক সপ্তাহ আগে তার জ্বরের একটা হিস্ট্রি ছিল, বা এক সপ্তাহ 2 সপ্তাহ আগে তার ঠান্ডা কাশি একটা হিস্ট্রি ছিল, আপার রেসপিরেটরি ইনফেকশন। এখন হঠাৎ করে গায়ে এরকম লাল লাল দাগ, আর কোনো সমস্যা নেই, কোনো জ্বর নেই, কিছু নেই। ইট মে বি এ কেস অফ ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা অর আইটিপি। আপনাকে যদি আইটিপি মনে হয় তাহলে এটা ডায়াগনোসিস আপনি করতে পারবেন। আপনি একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দেন, প্লেটলেট কাউন্ট এসে যাবে, দেখবেন যে ব্লাডের সবগুলো কাউন্টই নরমাল, থ্রম্বোসাইটটা কমে গেছে, প্লেটলেটটা কমে গেছে, তো ইট মে বি আইটিপি। আর যদি আপনারা যদি মেনিঙ্গোকাল সেপ্টিসেমিয়া নেটে দেখতে পারেন যে ছবিটা কেমন, যদি এরকম মনে হয় যে রেড এন্ড ব্ল্যাক স্পটটা এরকম, সেক্ষেত্রে বাচ্চার আরো ফিচার থাকবে, হাই রেড ফিভার থাকবে সাথে, এবং বাচ্চার নেক রিজিড কার্নিং সেন থাকতে পারে, সেগুলো আপনাকে দেখতে হবে। বাচ্চার কনভালশন হিস্ট্রি থাকতে পারে, সেই ক্ষেত্রে ওটা মেনিনজাইটিস সাসপেক্ট করতে পেশেন্টকে রেফার করে দিতে হবে। আর হ্যানোস্কোলিন পারপিউরা, এই ক্ষেত্রে তার ক্যারেক্টারিস্টিক রেস্ট থাকবে, রেস্ট হবে এক্সটেনসর সার্ভিসে। হ্যাঁ, যেমন এই যে হাত আছে, এই যে ফ্লেক্সর এক্সটেনসর, তার এক্সটেনসর সার্ফেসে শুধু রেস্ট থাকবে, লাভ এদিকে নাই। আবার যে আপনি পায়ে দেখেন, পায়ে হাঁটুর দিকে এক্সটেনসর এদিকে থাকবে, কিন্তু ফ্লেক্সর দিকে নাই, আর বাটকে থাকবে, বাটকে। এই জন্য পেশেন্টকে মায়ের পারমিশন নিয়ে, বাচ্চার পারমিশন নিয়ে বাটকটা দেখতে হবে। সেই ক্ষেত্রে এটা হতে পারে হ্যানোস্কোলিন পারপিউরা। হ্যানোস্কোলিন পারপিউরা আরো যা থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, পেশেন্টের জয়েন্ট পেইন থাকতে পারে, জয়েন্ট সুয়েলিং থাকতে পারে। যদি একটা পেশেন্ট এরকম র্যাশ আছে, তার অ্যাঙ্কেল জয়েন্ট বা নি জয়েন্টে সোয়েলিং আছে, ডিফিকাল্টি ইন ওয়াকিং, এবং পেশেন্টের ক্যারেক্টারিস্টিক র্যাশ আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, পেশেন্টের হেমাচুরিয়াও থাকতে পারে সাথে, সেই ক্ষেত্রে এই পেশেন্টকে রেফার করে দিতে হবে। ইট মে বি হ্যানোস্কোলিন পারপিউরা, এইচএসপি। এই পেশেন্টকে আপনি ফলো আপ করবেন। আপনি একটা ডায়াগনোস সাসপেক্ট করলেন, হসপিটালে যাওয়ার পরে সেটাই আবার ডায়াগনোস হলো, আপনার ভালো লাগবে না এটা। সুতরাং এটা আপনাকে সাসপেক্ট করতে হবে। আচ্ছা, নেক্সট হলো আপনার আইটিপি হলে আপনি কি চিকিৎসা দিবেন? আইটিপি হলে আমরা ওই স্টেরয়েড প্রেডনিসোলন দিয়ে থাকি। প্রেডনিসোলন 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ফর 4 to 4
3 weeks। এটা বলা হয় যে রেস্ট ডিজে বিয়ার পরে আরো 1 সপ্তাহ এরকম। আপনি অ্যারাউন্ড 3 weeks দিতে পারেন, টেপার করে। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি পেশেন্ট রেফার করে দেওয়া ভালো। আইটিপি তো নাও হতে পারে, বাট আপনার মাথায় থাকলে আপনি যদি আইটিপি পর্যন্ত ডায়াগনোসটা করতে পারেন, তারপরে আপনি পেশেন্ট রেফার করলেন। This one is very common thing. My child has cough and difficult breathing. এই নিউমোনিয়া, কাশি, এগুলো নিয়েই বাচ্চা আসবে। কমন নিউমোনিয়া, ডায়রিয়া, এগুলো নিয়েই বাচ্চা বেশি আসবে। তো মাই চাইল্ড হ্যাজ কাফ অ্যান্ড ডিফিকাল্ট ব্রিথিং আসলো, তো এখন আপনার ডায়াগনোস কি হতে পারে? একটা বাচ্চা যখন কাশি নিয়ে আসবে, ডিফিকাল্ট ব্রিথিং, শ্বাসকষ্ট নিয়ে আসবে, তখন আপনার মাথায় কতগুলো জিনিস থাকতে হবে। নট অনলি নিউমোনিয়া বাট অলসো আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। What would be the diagnosis? It may be bronchiolitis, it may be pneumonia, either is viral or bacterial, it may be foreign body aspiration. ফরেন বডি এক্সপ্রেশন এরকম কাশ এবং ডিফিকাল্ট ব্রিথিং নিয়ে আসতে পারে। মা সবসময় বলবে না, মা এসে বলবে যে মা তো জানেই না কখন ফরেন বডি এক্সপ্রেশন হয়েছে, 2 বাচ্চা খেলা করতে গেছে অথবা অন্য কেউ খাওয়াইতে গেছে, খেয়াল করে নাই যে তার এক্সপ্রেশন হয়ে গেছে, বাদাম খাইতে গেছে, নারিকেল খাইতে গেছে, এরকম আমরা পেশেন্ট পাইছি। নারিকেলের টুকরা ভিতরে চলে গেছে রেসপিরেটরতে, বাদামের ছাল অথবা কোনো বিচি অথবা আপনার যে মালা পরে মালা, সেই মালা বা তসবির গোটা কয়েন, এটার জন্য ডিফিকাল্ট ব্রিথিং হতে পারে। সুতরাং ফরেন বডি আপনার মাথায় থাকতে হবে। প্যারেন্ট সবসময় কিন্তু হিস্ট্রি দিবে না, এটা আপনাকে নিয়ে আসতে হবে। আরেকটা হচ্ছে ক্রপ, CROUP, ক্রপ। এটা সাধারণত 6 মাস থেকে 3 বছর বয়স বাচ্চাদের হয়। একটা বাচ্চা আসলে 7 বছর বয়স, আপনি ধরেন এটা সাসপেক্ট করবেন না, 5 বছর সাসপেক্ট করবেন না। ইউজুয়াল রেঞ্জটা হলো 6 months to 3 years। সুতরাং এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিথিং হইতে পারে এটা একটা প্রিয়ারলি ফুশন হয়ে আছে তার। বড় বাচ্চা আসতে পারে না, 12 বছর, 13 বছর, 6 বছর, নিচেও হইতে পারে। তাই প্রিয়ারলি ফুশন টিবির কারণে হইতে পারে, নিউমোনিয়ার কারণে হইতে পারে, এটা হইতে পারে। হ্যাঁ, ইভেন দেখা গেল তার একটা নিউমোথোরাক্সিস অবজারভেশন আসতে পারে। সুতরাং কাফ এন্ড ডিফিকাল্ট ব্রিথিং there is several differential diagnosis। আমরা প্রথমে আলোচনা করব ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া। এই দুটো হলো সবচেয়ে বেশি কমন। আমরা আজকে এই দুটো নিয়ে আলোচনা করব। ব্রঙ্কিওলাইটিস আপনি কিভাবে ডায়াগনোস করবেন? ব্রঙ্কিওলাইটিস কিভাবে ডায়াগনোস করবেন? ফার্স্ট হলো এজ হলো 0 to 2 ইয়ার। হ্যাঁ, এটা একদিনের 2 দিনের বাচ্চারা হতে পারে আপ টু 2 ইয়ার। তাহলে একটা বাচ্চা 3 বছর 4 বছর নিয়ে আসলো, আপনি তখন ব্রঙ্কিওলাইটিস সাসপেক্ট করবেন না। এটা পিক এজটা কত? পিক এজটা হলো 6 মান্থ। এই 6 মাসের আশেপাশে যদি হয়, 7 মাস, 5 মাস, 8 মাস, এই সময়ে এটার সম্ভাবনাটা বেশি। নাম্বার 2 হলো ফিভার থাকবে। ফিভারটা ইউজুয়ালি লো গ্রেড হয়, সামটাইমস ইট মে বি হাই গ্রেড। দেন হলো তার রানি নোজ থাকবে। যখনই একটা বাচ্চার কাশির সাথে রানি নোজ থাকে, নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ে, এটার সম্ভাবনা হলো ভাইরালের সম্ভাবনা বেশি। এবং ব্রঙ্কিওলাইটিসের 99% কজ হলো ভাইরাল। সুতরাং এই রানি নোজ থাকবে, কাশি থাকবে, এটা হলো ভাইরাল। এটা হলো হিস্ট্রি। সেকেন্ড হলো আপনি বাচ্চাটাকে এক্সামিনেশন, আপনি যদি অসকালটেশন করেন স্টেথোস্কোপ দিয়ে, অসকালটেশনে আপনি হুইস পেতে পারেন, ক্যাপস পেতে পারেন, বাস এখানে হুইসটা পাবেন বেশি। আগে রঙ্কাই বলতো, এখন কিন্তু রঙ্কাই শব্দটা বইয়ে নাই। এখন মানে আপনি কানে এমনিতে সেতু সারা শুনলেও হুইস এবং সেতু দেওয়া শুনলেও হুইস, মিউজিক্যাল সাউন্ড যদি আপনি এটা পান। আর ক্রিপিটেশন সেতুতে বুঝতে পারবেন। ইউজুয়ালি ইন কেস অফ ব্রঙ্কিওলাইটিস হুইজ ইজ মোর দ্যান ক্রিপিটেশন। এখানে আপনি ক্রিপিটেশন নাও পেতে পারেন, পাইলেও কম, বাট হুইজ ইজ মোর। বাট ইন কেস অফ নিউমোনিয়া ক্রিপিটেশন, যেখানে সেতু লাগাবেন ক্রিপিটেশনটা বেশি মনে হয়, হুইজ তেমন নাই, থাকলেও কম। জি জি, আপনি এই স্টেথোস্কোপ দিয়ে একটা ডিফারেন্সিয়াল। আর চেস্ট ইনড্রয়িং দুইটাতেই হতে পারে, চেস্ট ইনড্রয়িং নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কিওলাইটিস হতে পারে।
দেন হলো ইনভেস্টিগেশন। আপনি যেটা চেস্ট এক্সরে করেন, চেস্ট এক্সরেতে ব্রঙ্কিওলাইটিসে এয়ার ট্র্যাপিংটা বেশি হয়, হাইপার ট্রান্সফার হতে পারে, এবং ফ্লাটেনিং অফ রিপস, রিপসগুলো দেখবেন অবলিক থাকে ইউজুয়ালি, এখানে একটা ফ্লাটেনিং হয়ে গেছে এয়ার ট্র্যাপিং এর জন্য। এবং ডায়াফ্রাম, ডায়াফ্রাম একটু লো, এই এয়ার ট্র্যাপিং এর জন্য ইউজুয়ালি রাইট সাইডে লিভার থাকে, রাইট সাইডে ইউজুয়ালি ডায়াফ্রামটা একটু উপরে থাকে। এখানে আপনি একসাথে খেয়াল করবেন যে লেফট এবং রাইট ডায়াফ্রামটা সমান, ডুমটা সমান মনে হচ্ছে, কারণ এয়ার ট্র্যাপিং এর জন্য রাইট সাইডে যে লিভারের জন্য একটু উপরে থাকতো সেটা উপরে না থেকে এটা একটু নিচে চলে আসে ডায়াফ্রামটা, লো ফ্ল্যাট ডায়াফ্রাম বলে এটাকে, লো ফ্ল্যাট ডায়াফ্রাম। একসাথে আপনি কি পাবেন, এয়ার ট্র্যাপিং এর ফিচার পাবেন, হাইপার ট্রান্সলুসেন্ট থাকতে পারে, রিবস গুলা হরিজন্টাল থাকতে পারে, এবং আপনার লো ফ্ল্যাট ডায়াফ্রাম পেতে পারেন আপনি। আর মা হিস্ট্রি নিয়ে আসবে যে, আর বাচ্চাটা দেখবেন যে সাধারণত বাচ্চা প্লেফুল থাকে, মার কমপ্লেন অনেক বেশি, খালি বাচ্চা কাশে, খালি বাচ্চা কাশে, রাত্রেবেলা কাশিটা বেশি হয়, দিনে একটু কম হয়, ঘুমের মধ্যেও কাশে, হ্যাঁ, বাচ্চা খাইতে পারে না ঠিক মতো, খাইতে অসুবিধা হয়, খাইতে গেলে কাশতে কাশতে বমি করে দেয়। দিস আর দি ফিচার অফ ব্রঙ্কিওলাইটিস। আমরা কমন ভাষায় বলি বাচ্চারা প্লেফুল থাকে, ইউজুয়ালি হাসি থাকে, যে হাসি, কাশি এবং বাসি। বাচ্চারা প্লেফুল থাকে, হাসি কাশি থাকে, আর বাসি মানে হলো তার মিউজিক্যাল সাউন্ড, যেটা আপনি স্টেথোস্কোপ দিয়ে পাচ্ছেন, এরকম থাকবে। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টে ইন কেস অফ ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিওলাইটিসে আপনার ম্যানেজমেন্ট হলো এই এটা সেলফ লিমিটিং। আপনি একটু তাকে প্যারাসিটামল দিবেন জ্বরের জন্য, তাকে একটু ব্রঙ্কিওলাইটিস দিতে হবে, সালবুটামল হলে সালবুটামল দিবেন। অ্যান্টিবায়োটিক, যেহেতু এটা ভাইরাল, অ্যান্টিবায়োটিক নো রুল। যদি আপনার কাছে মনে হয় যে ক্রেপস মিউটেশন আছে, বাচ্চাটা একটু টক্সিক মনে হচ্ছে, সিক বেশি মনে হচ্ছে, তাহলে এখানে এই বাচ্চা কিন্তু সাথে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকতে পারে, ধরুন একটা সেভিজিম অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আর ইন কেস অফ নিউমোনিয়া, নিউমোনিয়াতে যে ফিচারগুলো থাকবে, ফিভারটা সাধারণত হাই গ্রেড হয়, বাচ্চারা টক্সিক হয়, বাচ্চা এখানে যেমন হাসি খুশি থাকে, এখানে বাচ্চা হাসে না, বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বাচ্চাটা মোর সিকার, মোর সিক। এবং এক্সরেতে আপনি রেডিওলজিক্যাল শেডও পেতে পারেন। এখানে এয়ার ট্র্যাপিং এর কোনো ফিচার থাকবে না, এখানে হাইপোট্রান্সফিউশন থাকবে না, লো ফ্লাড ডায়াফ্রাম থাকবে না। এখানে আপনি বরঞ্চ একটা কনসুলেশন বা হেজিনেস, পেচি অপাসিটি, এই ধরনের যে কোনো একটা অপাসিটি নিউমোনিয়া পেতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। আর অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন, সেফিকজিম, সেফোরোক্সিম, এগুলো দিতে পারেন। বাট সিভিয়ার হলে সেফটি এক্সামিনেশন দিতে হবে, আর সিভিয়ার হলে হসপিটালাইজেশন রেফার করতে হবে। নেক্সট, মাই চাইল্ড হ্যাজ প্রলং কফ, মাই চাইল্ড হ্যাজ রিকারেন্ট কাফ অ্যান্ড রেসপিরেটরি স্ট্রেস। এই কাপটা যদি আপনার রিকারেন্ট হয়, কয়দিন পরে পরে কাশি হয়, কয়দিন পরে, কিন্তু কোনো জ্বরের সৃষ্টি খুব একটা দেয় না, বা একটু জ্বর হলে কাশিটা আরো বেড়ে যায়, কিন্তু এটা তার 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস পর পর হয়। এই জন্য হিস্ট্রিতে আমরা তখন কি চিন্তা করবো, অ্যাজমা চিন্তা করবো। তখন অ্যাজমা হলে তখন তার ফ্যামিলি হিস্ট্রি নিব, বা ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস। মা বলবে না আমাদের তো কারো শ্বাসকষ্ট নেই, অ্যাজমা নেই, কিন্তু দেখা গেল যে অ্যালার্জিক রাইনাইটিস হিস্ট্রি দিবে, সবসময় নাক দিয়ে পানি পড়ে, এরকম মায়ের হিস্ট্রি আছে বা বাবার হিস্ট্রি আছে, অথবা অ্যাটোপিক ডার্মাটাইটিস, তাদের স্কিনে ডার্মাটাইটিস, স্কিনে অ্যালার্জির হিস্ট্রি আছে। সুতরাং এই তিনটা উদ্ভূত হবে যে 3A, অ্যাজমা, অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস। সুতরাং যদি কারো অ্যাজমা থাকে, হিস্ট্রি নিতে হবে তার বাবা মায়ের অথবা ওই পেশেন্টের কোনো অ্যালার্জি, স্কিন অ্যালার্জি আছে কিনা, তার কোনো চোখে অ্যালার্জি আছে কিনা, অ্যালার্জিক ডার্মাটাইটিস, অ্যাটোপিক এবং অ্যালার্জি রাইনাইটিস, ইভেন একটা কনজেন্টিভাইটিস হতে পারে, অ্যালার্জি কনজেন্টিভাইটিস হতে পারে। এই হিস্ট্রিগুলো আপনাকে নিতে হবে। তো যদি পেশেন্টের অ্যাজমা আপনি সাসপেক্ট করেন, সেই ক্ষেত্রে তো এটা অ্যাজমার চিকিৎসা দিতে হলে স্পেশালিস্টের কাছে রেফার করতে হবে। আর আপনি সিমটোমেটিক্যালি দিতে পারেন যেটা, সেটা হলো যে আপনি একটা এক্সরে করতে পারেন। এক্সরে করলে যেটা হবে, যদি অন্য কোনো কিছু হয়ে থাকে সেটা এক্সরে উঠে যাবে, কোনো নিউমোনিয়া বা কোনো শেডু। আর অ্যাজমা হলে এখানে এয়ার ট্রাফিকের হিস্ট্রি থাকবে, হাইপারট্রান্সফিউশন থাকবে, লো ফ্লাড ডায়াফ্রাম থাকবে, এটা। আর আমাদের কাছে রেফার করলে আমরা তখন থেকে পালমোনারি ফাংশন টেস্ট, FEV1 করাবো, সেটা রিডিউসড হবে। চিকিৎসা, চিকিৎসা আপনার ব্রঙ্কোডাইলেটর, অ্যাজমা এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, অ্যাজমা এডুকেশন। আর
ফার্মাকোথেরাপির মধ্যে ব্রঙ্কোডাইলেটর, সালবিটামল, লেবু সালবিটামল সিরাপ, আপনি তাকে একটা মন্টেলুকাস্ট দিতে পারেন, হ্যাঁ, মোনাস বা অ্যারোনেপটি, একটা মন্টেলুকাস্ট, তাকে টুফেন সিরাপ দিবেন, কারণ লেবু সালবিটামল, কিরিটিফেন, মন্টেলুকাস্ট এগুলো দিবেন। আর যে পেশেন্টের ওই টাইমে কোনো কনকার্ড ইনফেকশন থাকে, সাথে জ্বর থাকে, সেক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক। অ্যাজমাতে অ্যান্টিবায়োটিক কোনো প্রয়োজন নাই, সাথে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন মনে হয় আপনার কাছে, পেশেন্ট টেম্পারেচার থাকে, সেই ক্ষেত্রে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আর আমাদের কাছে আসলে যদি আমরা এটা অ্যাজমা মনে করি, তাহলে পেশেন্ট কাউন্সিলিং করে আমরা ওই যেটা আপনি লেবু সালবিটামল বা সালবিটামল সিরাপ আকারে দেবেন, ওটাকে আমরা ইনহেলার আকারে দিয়ে দেবো আপনার কাউন্সিলিং উইথ পেশেন্ট। এখন অ্যাজমা এডুকেশন কি, এবং অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন। অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন মানে এই ধুলাবালি থেকে দূরে থাকবে, জার্নি কম করবে, বেড়ানো কম, মা যখন বিছানা ঝাড়ু দিবে, ঘর যাবে, বাচ্চা দূরে থাকবে, এবং খাবারে সাধারণত বাচ্চাদের শ্বাসকষ্ট বা অ্যালার্জি হয় না। মা খেয়াল রাখবে যে গরুর মাংস, ইলিশ, চিংড়ি বা যেটাই হোক, এই ধরনের কোনো খাবার খাইলে বাচ্চার শ্বাসকষ্ট বেড়ে যায় কিনা, হাসি শুরু হয় কিনা, তাহলে ওই খাবারটা ওই বাচ্চার জন্য অফ রাখবে। এবং তাদেরকে অ্যাসিওর করতে হবে, ইন কেস অফ অ্যাজমা ইন চাইল্ডহুড, ম্যাক্সিমামই 10-12 বছর, 7 বছর বা 10 বছর পরে অনেক বাচ্চা ভালো হয়ে যায়। আর বাকি যদি ভালো না হয়, সে যদি চিকিৎসা ঠিক মতো নেয়, তাহলে মোটামুটি সে একটা নর্মাল লাইফ লিড করবে। তার শ্বাসকষ্ট আগে যেমন মানে 1 মাস বা 15 দিন পর পরে হইতো, তখন দেখা শ্বাসকষ্ট তার বছরে 1 বার 2 বার বা 3 বার হবে, একটা নর্মাল লাইফ লিড করবে। এটা গাইডলাইন মতো একটা মানে যদি তাকে দেওয়া যায়, তাকে এটাই আশ্বস্ত করতে হবে। মাই চাইল্ড ইজ নয়েজি রেসপিরেশন, এটা বলা হয়েছে আগে। নয়েজি রেসপিরেশন এই ক্রুপের কারণে হতে পারে, অ্যাজমার কারণে হতে পারে। আর যদি কোনো কারণ আপনারা খুঁজে না পান, যে আমি অ্যানালাইজ করে সিস্টিক ফাইব্রোসিস, সেক্ষেত্রে আমাদের কাছে রেফার করতে হবে।